বাসর রাতে প্রতিটা স্ত্রীরই কিছু চাওয়ার থাকে তার স্বামীর কাছে। তোমার কি চাই? একটু আগেই পিয়াস একটা থাপ্পড় দিয়ে বাসা থেকে বের হয়ে গেছে। পরক্ষণে বৃদ্ধ শাশুড়ির কমজোরি ক্ষীণ বলহীনা হাতেও ছেলের কর্মের পুনরাবৃত্তি ঘটে। চর পড়ে মিমির অপর গালে। দুই মা ছেলে মিলে এখনও কাজ করে এখন আবার ঢং করে বাসের ঘরের গল্প শোনানোটা নিচ্ছে না মনে মগজে। মন চাচ্ছে বৃদ্ধা পরিজনের গলা টিপে দিতে। আজকের দিনের অপ্রত্যাশিত এমন ঘটনার জন্য পরোক্ষভাবে মিমির শাশুড়ি দায়ী। মিমি চায়নি বিয়ের পরে পড়াশোনা করতে, কিন্তু এই মহিলার জোরাজুরিতে বাধ্য হয়ে পড়তে হচ্ছে। অনার্স ফাইনাল চলে, পড়াশোনা, সংসার, 2 বছরের ছেলে, পিয়াসের দেখভাল, আরও অনেক কিছু মিলে মিমি নিজের জন্য নিজেই হাঁপিয়ে গেছে। এক প্রকার হাবুডুবু খাচ্ছে। এই জন্যই তো নানা বিষয়ে খিটমিট ঝগড়া লেগে থাকে। পিয়াসের অমতে শুধুমাত্র শাশুড়ির জোরাজুরিতে কত বড় ভুল সিদ্ধান্ত নিয়েছে তা হাড়ে হাড়ে বুঝতে পারছে এখন। ওই এক লাইন কথা বলে থেমে গেলেন মিমির শাশুড়ি পরিচান, ষাটোর্ধ্বপ্রতিহীনা বৃদ্ধা। বয়সটা 60 হলেও বৃদ্ধার গড়নে চলনে ভূষণে 80 বছরের মনে হয়। পুত্রবধূ মিমি চোখের পানি ভর্তি চোখে দৈবাত ফিরে তাকালো না শাশুড়ির দিকে। পরিচানের নিজের পেটের ছেলে পিয়াসের সঙ্গে তিনি কথা বলেন খুব মেপে, না লাগলে বলে না। তার একান্ত প্রয়োজনগুলো মিমির কাছে ব্যক্ত করতে পছন্দ করেন। কিন্তু মিমির গায়ে হাত তোলায় দুঃখজনকভাবে নিজেই কেঁদে দিল। মিমি নিজেও জানে শাশুড়ি বাধ্য হয়ে হাত তুলেছে, কারণটা এখনও পায়ের কাছে পড়ে আছে। ওনার একপাশে ফাঁস দেওয়া বেড়িটা সহ্য হয়নি স্বামীর অপমান, অবজ্ঞার প্রতিফলন। গায়ে হাত তোলা, দুনিয়া থেকে বিদায় নিতে চেয়েছিল। শাশুড়ির কান্না শুনে মিমি নিজের দুঃখটুকুও ঠিক মতন প্রকাশ না করে উল্টো দিকে ফিরে বসে রইল শাশুড়ির খাটের কোণে। নাক টেনে পরিজান শুভ্র আঁচলে চোখ চাপলেন, কথা ফোটালেন ভাঙা জড়িয়ে যাওয়া গলায়। আমি তখন মাত্র 15.5 বছরের কিশোরী। তোমার শ্বশুর তখন 30 বছরের প্রাপ্তবয়স্ক একজন পুরুষ। আমার ছোট্ট মাথায় অত জটিল কথা ঘুরল না। দেখাশোনা করে বিয়ে, বিয়ের আগে একবার আর বিয়ের পরে অল্প সময় দেখা, এরপর তো বাসর ঘরে। অপরিচিত একজন পুরুষের এমন বুদ্ধিদীপ্ত কথার উত্তরটা আমার কাছে ছিল না। এটা তিনি মনে হয় বুঝতে পারছিলেন, সুযোগ বুঝেই নিজেরে পরিষ্কার করে নিছেন। আমি কিছু খুঁজে না পেয়ে বললাম, আমারে কোনোদিন মারতে পারবেন না। আমার গায়ে ব্যথা খুব, মাইর খাইতে পারতাম না। বিয়ার অল্প কয়েকদিন আগে একজনরে দেখছিলাম বউরে মারতে, ভয় পাইছিলাম। আর আমারও বিয়া হইল জিগানোর পরে, তাই ওই কথা কইয়া দিই। লোকটা কইল, ঠিক আছে, 15-16 বছর বয়সে তো মানুষের এত সংসারের দায়িত্ব কর্তব্য নিয়ে বুঝ ব্যবস্থা থাকে না। কয়েকদিন পর পর বাপের বাড়ি নালিশ দিত। পড়ি এই পারে না সেই পারে না, বুদ্ধি কম, বোঝে না, ঘুমায় বেশি। ঘুমাইলে হুঁশ থাকে না, কাম করলে কষ্ট হয়, উডানে গোবর দেয় না, আরও অনেক। অভাব ছিল না। পিয়াস পিয়ালি হইলে আমিও আরও 5টা মায়ের মতন দক্ষ হইয়া যাই। পিয়ালি জ্বালাই তো খুব, সব কিছুতেই বায়না। পিয়ালি ছোট্ট, সামলাইতে নাকানি চুবানি খাওয়া লাগে। ওদিকে তোমার শ্বশুর সূচিবায়ুওয়ালা মানুষ, এখানে ওটা কেন, ওটা করলা না কেন, ঘরে বালি কেন, তরকারিতে ঢাকনা পড়ে আছে কেন, বিছানা কুচকানো কেন, রান্না দেরি কেন, বাচ্চার জন্য এইটা করলা না, ওইটা পারলা না, মারলা কেন, বকলা কেন, এইসব নিয়ে কথা বলে বেশি। বাচ্চা দুইটা সামলাইয়া আমি যে অনিচ্ছায় কোনো কাজ থুইয়া দিছি সেটা কোনো দিনও বোঝে নাই, কথা শোনায় তো। মিমি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনতে লাগলো, কিন্তু চোখের সামনে যেন সব কিছু স্পষ্ট ভেসে ভেসে ঘটল। একই রকম কাজ পিয়াস করে, এই জন্যই কি মায়ের সঙ্গে এত দূরত্ব? পরিজান থেমে লম্বা নিঃশ্বাস ছাড়লেন, আবারও স্মৃতিচারণ করে আওড়ালেন। এমনিতে পিয়াসের আব্বা খুব ভালো মানুষ ছিল, চঞ্চল, হাসি খুশি, ধৈর্যশীল, হিসাবি ও সংসারী। কোনো ধরনের নেশাও করতো না লোকটা। সমস্যা শুধু আমার সাথে খিটমিট, তবে তাও ভদ্র আচরণে, ভদ্র ভাষায়। নিজেই কাজ করতো, সাথে এটা সেটা বলতো। যেমন করে শাশুড়ি বা ননদ ইনিয়ে বিনিয়ে কথা শোনায় ঠিক তেমন। আমি তো কোনো কাজ করতাম না, ঘরেই থাকতাম, মানে গৃহিণী, দাম দিত না। সরকারি চাকরি করতেন ইস্ট বেঙ্গল মিলিটারিতে। তার পরিবারের লোকজনও সেই দাপটে চলতো, খালি আমি চলতাম না। ওনার চাকরিতে প্রমোশন হইতো, ওনার অবস্থায় পরিবর্তন আইতো। ওনার মা, ভাই, ভাইয়ের বউ, বোন, বোনের জামাইয়েরও মুখ উজ্জ্বল হইতো। তাদের অবস্থান পরিবর্তন হইতো, তাদের মাথা উঁচু হইতো। খালি আমার কোনো পরিবর্তন হইতো না। একটা সময় অবস্থানের ফারাক হইতে হইতে আকাশ পাতালে ঠেকল। এই উঁচা নিচাটা খালি চোখেও দেখা যাইতো না, অনুভব করা যাইতো। আমি মনে হয় অনুভব করতাম। কেউরে যদি বোঝাইতেও যাইতাম তারাও তাচ্ছিল্য করতো।
কইতো এগুলো সব আমার মনের দোষ। তোমার শ্বশুরও কইতো আমার সুখে থাকতে ভূতে কিলাই। গার্মেন্টসে কাম করা মহিলাগো লগে তুলনা দিত। সংসার নাই, স্বামী নাই। আমার চামড়ার চাইতে কত সুন্দর সুন্দর মাইয়ারা কাম করে গার্মেন্টসে। কত মাইয়ার কত ভোগান্তি ওই জায়গায় হয়, কত বড় অফিসারের সাথে হাবিজাবি করা লাগে, এইসব শোনাইতো। একসময় মন্ডারেও ধমকাইতাম। গৃহিণী হইলে আত্মসম্মান থাকতে হয় না। গরিব বাপের মাইয়া ছিলাম, ভালো বাসায় থাকতাম, খাইতাম, চিকিৎসাও করাইতো সরকারি, আর কি চাই। কোনো ব্যাপার নিয়ে 2 দিন অশান্ত থাইকা পরে আবারও ভুলে যাইতাম। তয় সে খুব ভালো বাবা ছিলেন। পিয়াস পিয়ালি তার জানের টুকরা ছিল। পিয়াস তো বাপের এমন ন্যাওটা ছিল, যতক্ষণ বাড়ি ওর বাপ না আইতো ও ঘুমাইতো না, রাস্তায় চাইয়া থাকতো। আমি যেদিন পোলাপান বকতাম, রাগারাগি করতাম, তারপর 3-4 দিন কথা বন্ধ করে দিত আমার লগে। প্যাটে লইয়া মা হয়েছিলাম ঠিকই, কিন্তু শাসন করলে আমি সৎ মায়ের স্থান পাইতাম। আমার কাম থাকা উচিত ছিল ওগোর দেখাশোনা করা, ভালো ভালো রাইন্দা খাওয়ানো, ঘর দুয়ার গোছানো, স্বামীর ইচ্ছা শখের নিজের ইচ্ছা শখ বানানো। কিন্তু এগুলো অনেক কিছুই আমি করতে চাইতাম না। বিয়ার 17-18 বছর পর কই বা অতদিনে তো আপনার অভ্যাস হইয়া যাওয়ার কথা ছিল। আসলেই কথা ছিল, যদি মন দিয়া প্রথম হইতে করতাম। আমি প্রথম প্রথম চেষ্টা করছি, লোকটা আস্তে আস্তে পাল্টাইয়া যাইবে। লোকটা পাল্টাই নাই। এরপর আস্তে আস্তে আমার মনও উইঠা যাইতে লাগলো। কিন্তু ওই যে সমাজ, আশ্রয়, বাচ্চা, এইগুলাই উনি আটকাইয়া থাকতো, আমিও আটকাইয়া থাকতাম। পিয়ালি একদিন স্কুল থেকে আইলো দুপুরবেলা। গোসল করতে যাইতে বলি যায় না, টানাটানি চলে তাও করবে না। পিয়ালি তখন ছোট্ট, খ্যান খ্যান লইছে ঘুমাবে। আমি তখনও গোসল করি নাই, নামাজ পড়ি নাই, ওর আব্বা খাবে। পিয়ালিকে গোসল করাইতে আমি ভিজে যাইতাম, তাই ও আর আমি পরপর করতাম। ওই দিন এত টানাটানি চলে, রাজিই হয় না। ওদিকে আমার তাড়াহুড়া সহ্য করতে না পেরে একটা থাপ্পড় দিচ্ছিলাম পিয়ালিরে। সেও কথা নাই বার্তা নাই, আমাকে একটা থাপ্পড় দেয়। আমার নাকের পাশে একটু কাইটটাও যায়। পুরুষ মানুষের শক্ত হাত, নিতে পারে না নরম চামড়ায়। কিন্তু বিশ্বাস করো, ব্যথাটা মনে লাগছিল বেশি। গালে থাপ্পড় পড়ার সাথে সাথে মনে হয়েছিল কেউ কলিজাটা একটা হাতুড়ি দিয়া বাড়ি দিচ্ছে। হাতের ধারে নতুন টিভি রিমোটটা ছিল, ওইটা আছাড় মাইরা ভাইঙ্গা দিলাম। আর কিছু করি নাই, কানলাম সারাদিন, খাইলাম না সারাদিন রাইত। কিন্তু রানলাম, মন চাইছিল চইলা যাই। কিন্তু যাইতাম কই, বাপের বাড়ি রাগ হইয়াও মানুষ যায়। আমার সেও পথ খোলা ছিল না। আমার বাপ মায় যদি শুনছে ও পিয়ালির আব্বার লগে কিছু হইছে, কোনো কিছুর বাজবিচার ছাড়াই আমারে গালাগালি করতো। দূরে থাকতাম তাই জন্য মনে হয় মারতে পারতো না, ধারে থাকলে মনে হয় মারতও। আমার পেটেও শিক্ষা ছিল না, টেনে থাকতে বিয়া হয়, আর পড়তেও পারি নাই। সেই আমলে অন্তত একটা কাগজ লাগতো চাকরি করতে। কিছু করতে না পারলে থাকতাম কেমনে, খাইতাম কি? মিমি বাকরুদ্ধ হয়ে শুনছে শাশুড়ির অতীত জীবনের গাথা। বোবা চোখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা শূন্য পটেই যেন ফুটে উঠেছে এক সুস্থি সুদর্শনা নারীর অসহায়ত্ব, দুর্দিনের শব্দহীন প্রতিচ্ছবি। 2 বছরের বাচ্চাটা ঘুম থেকে উঠে এসে মিমির গা বেয়ে উঠে দাদি পরিজানের কোলের মধ্যে বসলো। গুটিসুটি মেরে গুটিয়ে রইল। মিমি সম্পূর্ণ দৃষ্টিতে ছেলেকে দেখছে, সম্পূর্ণ বুঝতে পারছে শাশুড়ির কোনো উদ্দেশ্য কথা তুলেছে। পরিজান নাতিকে টেনে নিজের পায়ের উপরে বালিশ পেতে শুইয়ে দিলেন। উদাম গায়ে টেনে দিলেন নিজের শুভ্র আঁচল। আস্তে আস্তে পা দোলানোর সাথে সাথে চক্ষু কপাট মুদল ছোট্ট প্রাণটা। পরিজান নাতির মুখ বিবরে মায়াময় লোচনে স্থির হয়ে আবারও শেষ হওয়া বাক্য থেকে শুরু করলেন। তোমারে পিয়াস পছন্দ করে, আমারে কইল। তখনই জিগাইয়া শুনছি তুমি পড়ো কিসে। যখন শুনলাম এইচএসসি পরীক্ষার্থী, আমি আর কিছু জিগাই নাই। তোমার পড়তে হবে মিমি, সমাজে পুরুষ নারীর দাম দেয় না। যদিও শখের নারীও হয়, পুরুষের শখ মিটটা গেলে তুমি তাগর কাছে নতুন কেনা তোয়ালা পুরান হইয়া যাওয়ার পর বাথরুমের সামনের পাপোশ হইয়া যাবা। বাথরুমের পাপোশ দিয়া মানুষ মুখ মোছে না, অথচ কত মূল্যবান ওই পাপোশে পা না মুছলে ভেজা পায়ে চকচক করা টাইলসে হাঁটা দিলে পা পিছলাইয়া গিয়া কোমর ভাঙার ভয় থাকে। এই জন্যই তোমার সব সময় রুমাল হইতে হবে। জানি পাও মুছতে না পারে, পুরুষ মানুষ টাকা ছাড়া কিছুরে দাম দেয় না। মহিলাগো দামও হয়, টাকাই হয়। তুমি যদি নিজের জন্য সেই জায়গা বানাইতে পারো তইলেই দাম, নইলে এক চুলো নাই। আমারে তুমি 4 বছর চেনো, কিন্তু পিয়ালি চেনে 40 বছর। আমার পিয়ালির বয়স এখন 40। এইসব পিয়ালি বোঝ দিয়া আর পেছনে চাই নাই। আই জামাই কিছু করতে হইলে পিয়ালির মতরে যত গুরুত্ব দেয় তত গুরুত্ব কিন্তু
পিয়ালির এই অবস্থা না হইলে দিত না। একজন সাধারণ গৃহিণীরে জামাই এত দাম কি দিত যতখানি একজন ব্যারিস্টার বউরে দেয়? তুমিই কও, পিয়ালি কেন খিটির মিটির করে আমি বুঝি। তোমার আমার উপরে রাগ হয়, আমি তাও বুঝি। তয় মারে এইটা কয়েক বছর গেলে আফসোসে দাঁড়াবে। পিয়ালি বংশীর ধারা পাইছে, দিন যত যাবে এইটা বাড়বে। তুমি নিজের উঁচা জায়গায় নিতে না পারলে তোমার দিনগুলো আরও কঠিন হবে। আর এই অল্প কিছু সময়ের দাম না দিয়ে তৈরি হও, তাইলে একদিন বদলাইয়া যাইবে। দিন মাস বছর ঘুরে মিমির চুলেও পাক ধরেছে। ছেলের সঙ্গে এসেছে ছেলের পছন্দের পাত্রী দেখতে। মেয়েটা অতুলনীয় সুন্দর, গায়ের শ্যামা রংটা বোধহয় সৃষ্টিকর্তা রোদেলার জন্যই তৈরি করেছেন। আতিথেয়তা গ্রহণের একটা সময় পরে মিমি শর্ত দিল, আমার ছেলের যেহেতু রোদেলাকে পছন্দ, সেখানে তো আমাদের কিছু বলার নেই। তারপরেও রোদেলাকে আমার খুব ভালো লেগেছে, কিন্তু বিয়েটা তখনই আমি সম্মতি দেব যখন রোদেলা কথা দেবে পড়াশোনা শেষ করবে। সংসার শুরু করেই বলবে না দরকার নাই আর। এখন সংসার করি মন দিয়ে। আপাতত আমি আছি, চাকরি তো প্রায় শেষ, বদলিও এখানে, তাই বাসা থেকেই অফিস করি। রোদেলাও পড়াশোনার পাশাপাশি যা পারে করবে, বাসায় কাজের লোকও আছে। সুতরাং তাকে পড়তে হবে, ভালো অফার পেলে চাকরি করবে, না হলে দুই শাশুড়ি বউ মিলে কিছু একটা করব। এর মধ্যে যদি স্নাতক শেষ করে মন চায় বিসিএস দেবে, তাহলে আরও ভালো। এই শর্তে রাজি থাকলে আমি পাকা কথাটাই বৈঠকে সেরে এঙ্গেজমেন্টটা করে রেখে যেতে চাই। তুমি কি বলো মেহমুদের বাবা? পিয়ালির চোখে মুখে স্বস্তি। জেলা ম্যাজিস্ট্রেট স্ত্রীর মতে মত মিলিয়ে আমোদিত স্বরে সম্মতি দিয়ে শোধালো, তোমার কথায় কোনো ভুল নেই, বরং খুব ভালো প্রস্তাব। আমার পূর্ণ সমর্থন আছে। পিরপিরে ঠান্ডা বাতাসে মিমি বসে আছে শাশুড়ি পরিজনের রুম। মেহমদের বিয়ের পাকা কথা বলে এসেছে, ভাবতে কেমন একটা শিরশিরে অনুভব করছে মিমি। আর মাত্র কটা দিন পরে সে নতুন সম্পর্কে আবদ্ধ হবে। এতদিনের সম্পর্কের গণ্ডি বিস্তৃত হবে শাশুড়ি নামক ব্যাপ্তিতে। বাহিরে হতে প্রাকৃতিক রাতের আবছা আলোয় চোখ সওয়া আলো আধারের মধ্যে বসে আছে খাটের কোণে, ঠিক যেমন বসেছিল 28 বছর আগে সেই দিনটাতে। দুশ্চিন্তা পরেশানি থাকলেই অন্ধকার ঘরে এসে নিভৃতে বসে মিমি। চিন্তার অতলান্তে ডুব দিয়ে তালাশ করে এই জায়গায় পরিজান থাকলে কি পরামর্শ দিত তাকে। অলৌকিকভাবে পেয়েও যায় সেই সমাধান। সবাই জানে, দেখে পরিজান দুনিয়ায় নেই আজকে 20 বছর। মিমি জানে, বিশ্বাস করে পরিজান বেঁচে আছে পরম মমতায়। আর ততদিন থাকবে যতদিন আছে মিমি। মৃদু স্বরে নিজের কথাগুলো ব্যক্ত করলো আধার ঘরটাতে। মা, আমার খুব নার্ভাস লাগছে। সেই দিন যদি আপনি না থাকতেন, হয়তোবা কবরটাও আমার মিশে যেত। এতদিনে সবাই নামও ভুলে যেত। জীবনে আজকে যেখানে এসেছি সেটা আপনারই জন্য। এরপর শাশুড়ি হব। আপনি তো এখন আর কথা বলেন না আমার সাথে। কিভাবে আমি আপনার মতন শাশুড়ি হব মা, এইটা তো বলে গেলেন না। নমস্কার বন্ধুরা, খুব ভালো থাকবেন।